ছাত্র জনতার অভ্যুত্থানে আপনার অংশগ্রহণ কি কোনো মেটিকিউলাস প্ল্যানের অংশ ছিল? আমার তো তেমনটা মনে হয় না। বিপ্লবী সরকার তো হবে যদি এটা বিপ্লব হয় না, এখন তো আর সেটা মনে হচ্ছে না। আমরা আন্দোলনই করেছি, এখন অভ্যুত্থানই বলতে হবে। এই সংস্কার বিষয়টা আসলো কিভাবে? এই যে আমলাতন্ত্র, সেটা আমরা ভাঙতে চেয়েছিলাম। আমরা ভাঙতে চেয়েছিলাম ব্যবসায়ীদের সিন্ডিকেট, এই সংস্কারটা আমরা চেয়েছিলাম। ৭১কে অস্বীকার করার প্রশ্নই আসে না। আপনি যখন এই সংবিধানটাকে মানবেন তখন আমরা কারা? আমরা কি বিপ্লবী নাকি আমরা রাষ্ট্রদ্রোহী? নির্বাচন তো হতে হবে, কিন্তু নির্বাচনের আগে সংস্কারগুলো কি হতে হবে না? আমরা যা দেখতে পাচ্ছি, কোথাও কি আপনি কোনো রকম পরিবর্তন দেখছেন? সেই চাঁদাবাজি কি আগের মতো চলছে না? আমরা চাই আগামীতে যেই সরকারি আসুক সে যেন হাসিনা না হয়। স্বপ্ন দেখি, এখন আপনাদের স্বপ্ন কেড়ে নিতে পারবেন। টিবিএস সংস্কার সংলাপে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ নওয়াজ খান। সংস্কার এই মুহূর্তে বাংলা ভাষীদের মধ্যে সবচেয়ে উচ্চারিত শব্দ। এই শব্দটা কিন্তু আমরা 1/11-এর পর 2007 সালের তখনও বেশ উচ্চারিত হতে শুনেছি, কিন্তু ফল শেষ পর্যন্ত তেমন কিছু আসেনি। ওই সংস্কারের যে উদ্যোগ ছিল সেটা আসেনি বলেই বা বাস্তবায়িত হয়নি বলেই 2024 সালে এসেছে 5ই আগস্ট। 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর অন্তর্বর্তী সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছে সেটা এখন সবচেয়ে আলোচিত বিষয়। আমরা আগামী কিছুদিন এই সংস্কার উদ্যোগ, সংস্কার প্রস্তাবনা নিয়ে ধারাবাহিকভাবে কথা বলবো। সংস্কার সংলাপের প্রথম পর্বে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর আমিনুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ডক্টর আমিনুলের পরিচয় একটু দিয়ে রাখি। ডক্টর আমিনুল ইসলাম জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার অভ্যুত্থানে যে শুধু বুদ্ধিবৃত্তিকভাবেই সম্পৃক্ত ছিলেন তাই নয়, উনি এই সংগঠকদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে সরাসরি সক্রিয় ছিলেন এবং এক পর্যায়ে তাকে গুম করা হয়েছিল। সৌভাগ্য যে তিনি আবার ফিরে এসেছেন। তারপর তিনি এই আন্দোলনের সঙ্গে, যেহেতু আন্দোলন শেষ, ওইভাবে আর সম্পৃক্ত নেই। এবং ডক্টর আমিনুল ইসলাম এস্তোনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি আন্দোলনের পর আবার সেই তার পাঠদান পর্বে ফেরত যান। সম্প্রতি তিনি আবার দেশে এসেছেন। সো এই যে মাঝখানে 4-5 মাস সময় উনি বাইরে ছিলেন, যা রেখে গিয়েছিলেন এবং এসে যা দেখছেন, সেই প্রেক্ষাপটে আমরা তার সঙ্গে কথা বলবো। ডক্টর আমিনুল ইসলাম, প্রথমেই জানতে চাই যে ছাত্র জনতার অভ্যুত্থানে আপনার অংশগ্রহণ কি কোনো মেটিকিউলাস প্ল্যানের অংশ ছিল নাকি এটা বাই চান্স? না, দেখুন, আমি তো আসলে গ্রীষ্মের ছুটিতে এসেছিলাম। মানে আমি জুলাই 11 তারিখে বাংলাদেশে আসলাম, যখন গ্রীষ্মের ছুটি চলছিল আমাদের ওখানে। যেহেতু আপনারা হয়তো জেনে থাকবেন যে বিশ্ববিদ্যালয় ওখানে জুলাই আগস্ট আসলে এই সময়টা আসলে বন্ধ থাকে। তা আমি এই সময়টা আমি বাংলাদেশে ঘুরতে এসেছিলাম এবং ঘুরতে এসে আস্তে আস্তে আমি 11 তারিখে এসেছি এবং তখনই আমি শুনতে পাই যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এক ধরনের ছাত্রলীগ হামলা করছে। আমি যেহেতু লেখালেখি করি, সামাজিক মাধ্যমে আমার একটা অ্যাক্টিভিজমের ব্যাপার আছে, তো সে জায়গা থেকে আমি আসলে আমার যে প্রতিবাদ, তখন থেকেই আমি আসছি এয়ারপোর্টে মাঝেও আমি বলছি, লিখছি। মানে আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসের শুরু থেকে 4-5 একদম শুরু থেকে আসলে। কিন্তু তারপর মানে এটা তো একসময় গিয়ে মারামারি পর্যায়ে এবং আরো যেগুলো হলো সহিংস পর্যায়ে চলে গিয়েছে। তো আমি যখন বাংলাদেশে আসলাম, আমি দেখলাম যে একটা অন্যায় হচ্ছে এবং এটা তো একটা মানে ন্যায্য দাবি। সুতরাং এই দাবি কোটা আন্দোলন থেকেই তো এটা শুরু হয়েছে। সুতরাং এই দাবি তো আমি তো মনে করি যে সবারই উচিত এর সাথে সহমত পোষণ করা। তো সে জায়গা থেকে আমার মনে হচ্ছে শিক্ষার্থীদের সাথে আমি থাকবো এবং আমি তাদের পক্ষ হয়ে লিখবো। এবং আমি লিখতে লিখতে দেখলাম যে সরকার আসলে আরো বেশি হার্ডলাইনে যাচ্ছে এবং শিক্ষার্থীদের উপর চড়াও হচ্ছে। সে জায়গা থেকে আমার মনে হচ্ছে এখন তো একটা অন্যায় হচ্ছে, সে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। দেখুন, আমি যে আমার জায়গা থেকে যে প্রতিবাদ করে যাচ্ছিলাম, সেখানে কিন্তু কোনো প্ল্যানিং, কেউ আমাকে বলেছে প্রতিবাদ করতে, যে একটা শব্দ খুব আমাদের কাছে প্রচলিত, মেটিকিউলাস প্ল্যান, মানে আপনিও কি সেই মেটিকিউলাস প্ল্যানের অংশ ছিলেন কিনা? আমার তো তেমনটা মনে হয় না এবং আমি মোটেই মনে করি না যে এটা কোনো প্ল্যান, খুব একটা প্ল্যান বা অর্গানাইজড ওয়েতে এই ধরনের একটা আন্দোলন হয়েছে। কারণ হচ্ছে, কেন আমি এটা মনে করি না, কারণ দেখুন, আন্দোলনের সাথে যারা সরাসরি সম্পৃক্ত ছিল তাদের কাউকে না বেশিরভাগ
মানুষকে জন কি আমি কিছুটা হলেও চিনি, সবাইকে না হলেও কাউকে কাউকে চিনি। আমি নিজেও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। কই আমার তো আমরা যখন আন্দোলনটা করছিলাম কোটা বিরোধী, যে মানে যাদের সাথে আমি একাত্মতা পোষণ করেছি, তখন তো আমার মনে হয়নি যে এটা সরকার বিরোধী কোনো আন্দোলনে গিয়ে যাবে। একটা সময় গিয়ে তারপর সেটা মনে হয়েছে সরকার বিরোধী হয়েছে বিকজ অফ মাস কিলিং। হ্যাঁ, এই জায়গা থেকে মানুষ হত্যার কারণে বোধ এটা আপনার হয়তো মনে থাকবে যে 18 জুলাই। এখানে যদি আমরা মূল প্রসঙ্গে আসি, যে একটা আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে, তারপরে সরকারের আচরণের কারণে এটা এক দফার দাবিতে যায়, সরকার পদত্যাগে বাধ্য হয় এবং শেখ হাসিনা দেশ থেকে চলে যেতে বাধ্য হন। তাহলে এই সংস্কার বিষয়টা আসলো কিভাবে? দেখুন, যখন আমরা দেখলাম যে একটা সরকার এই ধরনের দানবে পরিণত হয়েছে এবং শিক্ষার্থীদেরকে মানে তাদের ক্যাম্পাসে মারছে এবং রক্ত ঝরছে, এবং শুধু একটা ক্যাম্পাসে না, ক্যাম্পাসে রক্ত ঝরছে, এটা তো আমাদের শহরে গুলি হচ্ছে, এটা তো আমাদের সন্তান এবং আমাদের মানুষ, শুধু সন্তান না, ছাত্র জনতা সবাই। সুতরাং তখন তো আমরা সবাই বুঝে গিয়েছি যে তাহলে এই সরকার তো আর কোনো বৈধতা থাকতে পারে না, কারণ এই সরকার তো আমাদেরকে মারছে। সুতরাং সেই জায়গা থেকে সরকার যে স্বৈরাচার হয়েছে, ভোটবিহীন সরকার কিন্তু ছিল অনেক দিন ধরে, সেটা আমরা সবাই জানি, সেটা দামি নির্বাচন বলেন, নিশি নির্বাচন বলেন, যাই বলেন, কিন্তু সরকার যে মানুষ মারছে সেই জন্য বিচার হবে। হ্যাঁ হ্যাঁ, এমন যে এর সাথে সংস্কারটা আমরা কিভাবে সম্পৃক্ত, সেটাই বলছি, আমি আসছি সে জায়গাটায়। সংস্কারটার ব্যাপারটা আসছে কি, যখন এক দফায় আপনি যখন চলে যাচ্ছিলেন, তখন কিন্তু আমাদের একটা ব্যাপার ছিল, আমরা কেন এক দফায় যাচ্ছি, এই বিষয়টা কিন্তু একটা আলোচনার বিষয় ছিল। যে সরকার যদি চলে যায় তাহলে আমরা কেন, কোন জায়গায় আমাদেরকে দেখতে যাচ্ছি, সেই জায়গাটায় আমরা অলরেডি আমরা কিন্তু জানি যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছিলাম। তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনি কিভাবে চাবেন? যে মানুষ শেখ হাসিনার বাহিনীর হাতে ছাত্রদের হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছিল এবং রাস্তায় নামার কারণে শেখ হাসিনাকে বিদায় নিতে হলো, সেই মানুষ কি রাজনৈতিক বন্দোবস্ত এসব বিষয়ে জেনে নেমেছিল, নাকি তারা শেখ হাসিনা বিদায় চেয়েছিল? না, তারা আসলে অন্যায়ের প্রতিবাদ করছিল। রাইট, মূল বিষয়টা ছিল অন্যায়ের প্রতিবাদ করা। তারপর সেখান থেকে শেখ হাসিনার বিদায় যে ব্যাপারটা আসলো, সেটাও তারা মেনে নিল, কারণ তারা দেখলো যে এমন একটা অন্যায়কারী আমাদের শাসক হতে পারে না। একদূর পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন আমরা এই যে এক দফার যে দাবিটা করা হলো, যদি শেখ হাসিনা চলে যায় সরকার থেকে, তাহলে একটা নতুন সরকার আসতে হবে। সেই সরকারটা কিভাবে চলবে? সেই সরকারটা কি আগের নিয়মেই চলবে, আগের যে কাঠামো আছে সেখানেই চলবে? সেই জায়গা থেকে তো একটা ভাবনা আমাদের মাঝে এসেছিল যে না, আমাদেরকে তাহলে সংস্কার করতে হবে, আমাদেরকে তাহলে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন আপনি এই নিয়ে কথা বলতে পারেন, আদৌ সেগুলো হচ্ছে কিনা, সেগুলো নিয়ে আমরা কথা নিশ্চয়ই বলবো, কিন্তু সেই ভাবনাটা তখন থেকেই একদম, আপনি যদি বলেন 3 তারিখ থেকে, টু বি ভেরি প্রিসাইজ, ওই সময় থেকে এসছে। কারণ আপনাকে তখন চিন্তা করতে হচ্ছে যে নতুন যদি সরকার হয়, যদি এই সরকার সত্যিই পতন হয়, আমরা তখনও জানি না, নাও তো হতে পারতো। আপনি একটা কথা বলছেন যে ভোটার বা ভোটবিহীন সরকার, তো এখনো তো ভোটবিহীন সরকার না, এখানে এখন তো ভোটবিহীন সরকার, এবং আপনি প্রশ্ন করতে পারেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে, একটা অভ্যুত্থানের মাধ্যমে এসছে এবং ভোটবিহীন সরকার। এই জন্যই কিন্তু আমরা যারা বিপ্লবীরা আছি, আমরা কিন্তু বলছি আমরা একটা বিপ্লবী সরকার, এখনো বলে যাচ্ছি একটা বিপ্লবী সরকার। সে সরকার বিপ্লবী, এটা নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন এবং আমাদের মাঝেও দ্বিমত থাকতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা একটা বিপ্লবী সরকার চেয়েছিলাম, কিন্তু এই সরকার সেই আগের যে সিস্টেম সংবিধানে সেখানে ঢুকেই সেটা করছে। সেটা বিপ্লবী সরকার তো হবে যদি একটা বিপ্লব হয়। এটা কি বিপ্লব ছিল? না, এখন তো আর সেটা মনে হচ্ছে না। আমরা আন্দোলনই করেছি, এখন অভ্যুত্থানই বলতে হবে, কারণ বিপ্লব আপনি কখন বলবেন? যখন আপনি আপনার যে আন্দোলনটার যে ফসল, যেটা বিপ্লবের রূপ নিবে, সেই জায়গা থেকে তখন আমি কোনোভাবেই বলতে পারি না বিপ্লব, কারণ আমরা আগের কাঠামোতেই এখনো ঢুকে আছি। এবং এখন তো আমার মনে হয় যে সরকারকেই সমালোচনা করার সময় এসছে, যে সরকার আসলে ঠিক, এই যে আপনি সংস্কারের কথা বলছেন, কমিশন করছে, একসময় বলেছিল ডিসেম্বরে দিবে, এখন বলছে জানুয়ারিতে দিবে। আমরা এগুলো নিয়ে আরো কথা বলবো। মানে এটা বলছে যে যেহেতু আমরা দেখেছি যে অক্টোবরের ফার্স্ট উইকে বোধহয় কমিশনগুলো গঠিত হয়েছিল, 90 দিন সময় দেওয়া হয়েছিল, কিন্তু প্রজ্ঞাপন, মানে যেসব আমলাতান্ত্রিক বিষয়ে থাকে, প্রজ্ঞাপন জারি, কমিশন গঠন, কমিশন কোথায় বসবে, এসব বিষয়ে আসলে ঠিকঠাক করতে করতে কিছুদিন সময় লেগেছে। সো এখন সেটা জানুয়ারির প্রথম উইকের জায়গায় বাই 15 জানুয়ারি হয়তো তারা প্রতিবেদন দিবে। কিন্তু সেটা তো মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে ওনারা সংস্কার কমিশন তো হলো না, এখন এই সংস্কার কমিশনটা আমাদের হয়েছে, ওনারা তো একটা প্রস্তাব দিবেন যে এই জায়গায় সংস্কার প্রস্তাব, কিন্তু সেটা কারা বাস্তবায়ন করবে? আচ্ছা, বাস্তবায়নের জায়গায় আমরা পরে আসি, তার আগে আপনার চোখে, সাদা চোখে, সহজভাবে আপনি সংস্কার বলতে কি বুঝেন এবং আপনি কোন জায়গায় সংস্কারটা? দেখুন, শুধু আমি না, বিপ্লবীরা সংস্কার বলতে কি বুঝে সেটা বলবো। আমি বিপ্লবীদেরকে মানে ইন জেনারেল করে বলছি। আমাদের যে সিস্টেমটা দাঁড়িয়ে আছে সেটা কিসের উপর দাঁড়িয়ে আছে? আপনাকে প্রথম চিন্তা করতে হবে যে
আমাদের একটা আমলাতন্ত্র আছে এবং সেই আমলাতন্ত্রে আপনি যে কোনো অফিসে গেলে আপনি বুঝতে পারবেন হয় আপনাকে ঘুষ দিয়ে কাজ করতে হবে, নাহলে আপনাকে অনেক সময় ধরে অপেক্ষা করতে হবে। অর্থাৎ এই যে আমলাতন্ত্র সেটা আমরা ভাঙতে চেয়েছিলাম। আমাদের যে বিচারিক প্রক্রিয়া সেটা আপনি উচ্চ আদালত বলেন কিংবা নিম্ন আদালত বলেন, সেই প্রক্রিয়াটা কিভাবে চলে, সেখানে একটা রাজনৈতিক হস্তক্ষেপ আছে কিংবা আরও যে সময়ক্ষেপণের ব্যাপার আছে, সেটা আমরা ভাঙতে চেয়েছিলাম। আমরা ভাঙতে চেয়েছিলাম ব্যবসায়ীদের সিন্ডিকেট, আমরা ভাঙতে চেয়েছিলাম ওভারঅল যে ইকোসিস্টেম, সেটা এই সংস্কারটা আমরা চেয়েছিলাম। এই সংস্কারটা যদি হয়, এই সংস্কার চাইতে হলে তো আপনাদের কি ক্ষমতায় যেতে হতো, ক্ষমতা নিতে হতো, তাহলে তো ডক্টর ইউনূস সাহেব বা অন্যদেরকে ক্ষমতা দেওয়ার মানে যদি আপনি দেন, এটা নিয়ে আপনি তো প্রচলিতভাবে সরকার যেভাবে চলবে সেভাবেই চলছে। এইটা নিয়েই তো আমাদের মাঝে এখনো তর্ক হচ্ছে যে আমরা কেন সেই জায়গাটায় যেতে পারলাম না। সেটা নিয়ে আপনি আমাকে বা অন্যদেরকেও সমালোচনা করতে পারেন যে কেন আলোচনা বিষয়। ঠিক আছে, আমরা ধরলাম যে আমরা সেখানে যেতে পারিনি, মানে আমরা বলতে আপনারা সেখানে আপনার মতো যারা চিন্তা করছেন তারা যেতে পারেননি। তাহলে বাট এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে আপনি কোন জায়গাতে সেই সংস্কারটা, এই আমলাতন্ত্র আপনাকে রাখতে হবে, আমার পার্লামেন্ট রাখতে হবে, মানে বলছি যখন আবার নতুন সরকারও আসবে সেখানে কোন জায়গায় পরিবর্তনটা আপনি মনে করেন যে খুব এসেনশিয়াল? দেখুন, সবচাইতে বেশি এসেনশিয়াল যে জায়গাটা সেগুলো হচ্ছে কি, আমরা আসলে অনেক সময় অনেক কথা বলি যে আমাদের এই সংবিধানের কথা বলি, আমরা এটার কথা বলি, আমলাতন্ত্রের কথা বলি, কিন্তু একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই আন্দোলনে কিন্তু শুধুমাত্র ছাত্ররা অংশগ্রহণ করেনি কিংবা সাধারণ আমরা শিক্ষিত জনতা অংশগ্রহণ করেনি। আমরা দেখেছি একজন রিক্সা ড্রাইভার তারাও অংশগ্রহণ করে, সকল শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে। এখন ধরুন তাদের কি জীবনের কোনো পরিবর্তন এসছে? আপনি যদি নিচ থেকে দেখেন, আপনাকে তো থিঙ্কিং ফ্রম দি বিলো আমরা যেটা বলি সাবলচান, সেখানে আপনি কি করবেন, নিচ থেকে চিন্তা করবেন। তো সেই জায়গাটায় তো আগে তাদের তো খাবার ব্যবস্থা করতে হবে, তো খাবার ব্যবস্থা করতে হলে জিনিসপত্রের দাম কমাতে হবে, সেই জায়গাটাতে কোনো পরিবর্তন দেখছি না। আমার তো মনে হয় কিন্তু দেখলাম একজন বললেন যে ভ্যাট বাড়লেও খাদ্য পণ্যের বা পণ্যের মূল্য বাড়বে না। মানে দেখুন, এখন আমি যখন বলবো এখন শুনতে মনে হবে যে নিজেদের সরকারকে নিজেরাই বোধহয় সমালোচনা করছেন। এটাও খারাপ কিছু না, কারণ দেখুন আমাদের তো সরকারে যারা বসে আছেন, যারা দায়িত্বে আছেন, তাদেরকে তো আমাদেরকে ভুলগুলো ধরিয়ে দিতে হবে। ভ্যাট আপনি যদি বিলাস দ্রব্যেও বাড়ান, বাংলাদেশে এর আগে অনেক রকম প্রেসিডেন্ট আছে, সেগুলো আপনি যদি দেখবেন যে আপনি একটা দ্রব্যের ভ্যাট বাড়িয়েছেন কিন্তু অনেক কিছু দাম এর মাঝে বেড়ে গেছে। সুতরাং সরকার এখানে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে বলেই আমি মনে করি। এবং শুধু ভ্যাটের কথা না, ধরুন আপনি তো ব্যবসায়ীদের যে সিন্ডিকেট সেটা কি ভাঙতে পেরেছে? সরকারের লোকজন এসে বলছে যে আমরা এটা ভাঙতে পারছি না, এটা অনেক শক্তিশালী সিন্ডিকেট, আমরা ভাঙতে পারছি না। তাহলে ওদিন দেখলাম চিফ অ্যাডভাইজার হিমসেলফ ইজ সেইং যে প্রশাসনের দৃষ্টি শক্তি কম। মানে যখন নুরুল কবির সম্পাদক নিউজের উনি একটি প্রশ্ন করলেন যে কেন চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখুন, পারছেন না, উনি যেটা বলেছেন সেটা দৃষ্টিশক্তি কম না, উনি বলেছেন যে আমাদের চোখ বোধহয় অপরিষ্কার। তাহলে কি দাঁড়ালো, ব্যাপারটা কি দাঁড়ালো যে ওনারা হয় অন্ধ, না হয় দেখতে পান না, কিংবা দেখেও না দেখার ভান করেন। এই তিনটার একটাই তো হবে। আপনার চোখ যদি অপরিষ্কার হয় এবং আপনি যদি দেখতে না পান যে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি হচ্ছে এবং চাঁদাবাজি কারা করছে সেটাও আমরা জানি, সেই একই সিস্টেম, সেই আগের রাজনৈতিক বন্দোবস্ত যদি আপনি রাখেন এবং বিদ্যমান যে রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকে যদি আপনি সেই সুযোগটা দেন, তাহলে তো এটা হবেই। এখন আপনি দেখেও না দেখার ভান করবেন কিংবা অন্ধত্বের ভান করবেন। কিন্তু একটা ব্যাপার কি, এখানে বিষয়টা হচ্ছে যে কি, সরকার যদি বিপ্লবী না হয়, যেটা আমরা এখনো স্বপ্ন দেখি, আমাদের বিপ্লবীদের মাঝে কিন্তু এখনো সেই স্বপ্ন আছে যে আমরা একটা বিপ্লবী রূপ ধারণ করবো এবং সরকার এই যে এখন যে দেখেও না দেখার ভান করছে, অন্ধত্বের যে বরণ করার যে ব্যাপারটা, সেটা থেকে অন্তত সরকার বের হয়ে আসবে। আমরা সেটা দেখতে পাচ্ছি না এবং আমরা সরকারকে সতর্ক করতে চাই। কিন্তু আপনাদের বিপ্লবীরাও তো সরকারে আছেন, ছাত্র প্রতিনিধি 3 জন আছেন। কিন্তু দেখুন, ছাত্র প্রতিনিধি মাত্র 3 জন, কিন্তু তারা একটা অংশ, তারা সবকিছু করতে পারছে না। এবং এ বিষয়ে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে, বারবার দেওয়া হচ্ছে, বারবার বলা হচ্ছে যে সকল, আপনারা মনে করছেন যে এটা ছাত্রদের সরকার, কারণ অধ্যাপক ইউনূস নিজে এসে বলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, কিন্তু ব্যাপারটা তো সেরকম নয়। ছাত্রদের সকল যে দাবি সেগুলো কিন্তু মানা হয়নি। কিভাবে মানা হবে? কারণ সরকারের এখন যে অবস্থা, সেখানে এক একজন এক এক জায়গায় ছাত্রদের দাবি তো এখন এটাও দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দিয়ে কে যেতে পারবে কে যেতে পারবে না তারা ঠিক করে দেবে। সেটা তো আসলে সেটা নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন। এটি একটি অত্যন্ত, আমি মনে করি যে আমি এক্সাম্পল হিসেবে বলছি যে এটি না, এটা একটা ভুল সিদ্ধান্ত। তারা হয়তো সাময়িক সময়ের জন্য এটা করেছে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসা উচিত। কারণ দেখুন, বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে যে রাস্তা গিয়েছে সেটা রাজপথ, এটা আপনি কোনোভাবেই বন্ধ করতে
পারেন। আর তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ধরনের ঐতিহ্য আছে, সেটাও তো আপনি একসময় সেভাবে করে বন্ধ করতে পারেন না। আমার ধারণা শিক্ষার্থীরা খুব দ্রুত এই জায়গা থেকে সরে আসবে এবং সরে আসছে হয়তো, সেটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন যে তারা কেন এই কাজটা করছে। কিন্তু না, আমরা সমালোচনা করতে মানে সমালোচনা অসমালোচনার বিষয় না, আমি বলছি যে আপনি যখন বলছেন যে ছাত্রদের আকাঙ্ক্ষার জায়গা থেকে, সো ছাত্রদের আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বড় থেকে মনে এরকম কি মনে হচ্ছে যে ছোট জায়গায় চলে আসছে? না, আমরা তো এখন বিষয়টা হচ্ছে আপনি যখন দেখবেন যে আপনি আসলে একটা কাঠামোর ভিতরে ঢুকে গিয়েছেন এবং কোনোভাবেই কাঠামোটা ভাঙতে পারছেন না, এবং যতবারই আপনি চাচ্ছেন কাঠামোটা ভাঙতে, কোনো না কোনো দিক থেকে আপনাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে, তখন আপনি কি করবেন? আপনাকে তো অল্টারনেট চিন্তা করতে হবে যে আমরা এখন তাহলে কিভাবে আগাবো। সে অল্টারনেট জায়গায় আমরা চিন্তা করছি, আমরা সবাই চিন্তা করছি যে কিভাবে তাহলে আমরা এই যে বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো আছে, দেখুন আমাদের বিদ্যমান রাজনৈতিক কাঠামো বলতে আসলে আমরা বলি বিদ্যমান রাজনৈতিক কাঠামো, কিন্তু ঘুরে ফিরে তো সেই আসলে এরশাদের আমল একটা ছিল, সেটা বাদ দিলে সেই তো আওয়ামী লীগ এবং বিএনপি তো ঘুরে ফিরে আসছে। এই রাজনৈতিক দলগুলো ডানপন্থী ক্ষমতার রাজনীতি করছেন এবং উনাদের যেই কোন রকম যে আদর্শ ভিত্তিক রাজনীতি সেটা আমাদেরকে উনারা বলেন দেখান, কিন্তু সেটার কোন রকম রাজনৈতিক বন্দোবস্ত বা ব্যবস্থার উপর ডিপেন্ড করছে নাকি আসলে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার উপর অনেকটা নির্ভর করছে? না দেখুন, নেতৃত্বটা আসছে কই থেকে? আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যখন হবে তখন তো আপনি নেতৃত্ব ঠিক করবে হচ্ছে কি একটা রাজনৈতিক দলের মাঝে প্রপার গণতন্ত্র থাকবে। সেটা কি এই বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বড় দুটো দল, তাদের মাঝে কি আছে? সেখানে তো এক ধরনের দাসত্ব আমরা দেখতে পাই, যে কোনো একটা পরিবার কিংবা বিভিন্ন পরিবারের এক ধরনের দাসত্ব আমরা দেখতে পাচ্ছি। না, সেটা আপনি দেখেন ইন্ডিয়াতেও কিন্তু আপনি যেটা বলছেন পরিবারের, হ্যাঁ, বিশেষ করে আপনার জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধী, হ্যাঁ, সোনিয়া গান্ধী ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী একদিকে, ওই দিক দিয়ে হয়তো সরাসরি পরিবারতন্ত্র না, বাট নরেন্দ্র মোদী 3 টার্ম ধরে ক্ষমতায় আছেন। তাহলে বাট ইন্ডিয়াতে তো ডেমোক্রেসি নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, পরিবারতন্ত্র থাকার পরও তো ডেমোক্রেসি নিয়ে সমস্যা হয়নি, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা সংস্কারে। আপনি তো বলেই দিচ্ছেন, কারণ আপনি যখন ইনস্টিটিউশনগুলো, প্রতিষ্ঠানগুলোকে আপনি যখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে শুধু রাজনৈতিক না, ওই যে সংস্কারটা সেটাকে আমরা এতে তো আমরা ভাঙতে চেয়েছিলাম। বন্দোবস্ত তো খুব যে মানে মানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খুব পার্থক্য এরকম না, বাট ইন্ডিয়া সেটা প্রাতিষ্ঠানিকভাবে করতে পেরেছে গণতন্ত্রের জন্য। তাহলে আমাদের এখানে মানে তাহলে কি আপনার বন্দোবস্তের সমস্যা নাকি যারা এক্সিকিউট করছেন তাদের সমস্যা? যারা এক্সিকিউট করছে তাদের যেমন সমস্যা, নতুন আপনাকে কিন্তু চিন্তা করতে হবে। দেখুন আপনি যাদেরকে এক্সিকিউট করতে দিয়েছেন গত 53 বছর ধরে, এখন আপনি রাস্তায় ঘাটে যা দেখবেন, যা দেখেন, যা হচ্ছে সেটা তো এই 53 বছরের ফলাফল, তাই না? সুতরাং আমরা যারা নতুন প্রজন্মের মানুষ আছি, আমি আমার নিজেকে নতুন প্রজন্ম না বলি, আমি কিছুটা বুড়ো হয়ে গেছি, কিছু বয়স হয়ে গেছে, কিন্তু যারা নতুন প্রজন্মের আছে তারা কি দেখে? তারা দেখে যে কেন আমাদের সমাজটা এরকম, যেখানে আমাকে কোথাও কোনো অফিসে গেলে আমার কোনো কাজটা হয় না, হয় আমাকে ঘুষ দিতে হয়। আমি যদি আমার প্রতি কেউ যদি জুলুম করে, আমি যখন বিচারে যাই তখন আমি দেখতে পাই আমার বিচারটা হচ্ছে না, অন্য কেউ রাজনৈতিকভাবে কিংবা টাকা দিয়ে বিচারটা কিনে নিচ্ছে। আমি যখন ভোট দিতে যাই, আমি গিয়ে দেখি যে আমার ভোটটা দাও আরেকজন দিয়ে দিচ্ছে কিংবা ভোটই হচ্ছে না। এই যে ইনস্টিটিউশনগুলো আছে যারা আমাদের এই অধিকারগুলোকে আসলে হরণ করছে, সেটা কেন করছে? সেটা তো রাজনৈতিক কারণেই করছে। রাজনৈতিক দলগুলো কিংবা আপনি বলতে পারেন নেতৃত্ব, তারা তো আসলে এই জায়গাগুলোকে হয় দখল করছে কিংবা অপব্যবহার করছে। তা আপনার তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। আপনি যদি এই সিস্টেমের মাধ্যমে বন্দোবস্ত আপনি না হয় করলেন নতুন, কিন্তু নতুন ব্যক্তিও তো লাগবে। হ্যাঁ, নতুন, আমরা তো নতুন নেতৃত্ব চাচ্ছিলাম বলেই আসলে আমরা চাচ্ছিলাম যে একটা নতুন নেতৃত্ব আসুক, কিন্তু নতুন নেতৃত্ব আসবে, আমাদের এক্সিস্টিং যে সিস্টেম সেটা চায় না। আপনি মাঝখানে 53 বছরের কথা বলছেন বা বলছিলেন, তা আমরা দেখতে পাচ্ছি আপনাদের যারা বিপ্লবী তারা কেউ কিন্তু ওই 53 বছর না, তারা 47 থেকে শুরু করতে চায়। কেন? না দেখুন, আমাদের তো আমি 53 বছর বলছি হচ্ছে আমাদের স্বাধীনতা, ওনারা সবকিছু শুরু করতে চান 47 থেকে। 47 থেকে যারা শুরু করতে চায় তাদের হয়তো নিজস্ব এজেন্ডাও থাকতে পারে সবার। দেখুন আমাদের বিপ্লবীদের মাঝেও আমরা কিন্তু সবাই যে একই ধারণার বশবর্তী, একই ধারণা নিয়ে আমরা সবাই আন্দোলন করেছি ব্যাপারটা কিন্তু তাও না। এবং এটাই তো একটা সৌন্দর্য, তাই না, যে আমাদের বিভিন্ন ধারণা থাকবে এবং আমাদের মধ্যে মতনৈক্য থাকবে, আবার একটা জায়গায় আমরা এক হব। তো সেই জায়গায় 47 থেকে যারা কথা বলে, আপনি বলতেই পারেন 47 থেকে কথা বলাটা রাইট, সেটা আপনি সেখান থেকেও আপনি শুরু করতে পারেন। কিন্তু কারো হয়তো সেই জায়গাতে
কিছু উদ্দেশ্যমূলক ভাবে তারা বলতে পারেন, সে জায়গায় আমি না যেতেই চাচ্ছি না। কারণ কি ওই যে অতীত নিয়ে আমাদের যে এক ধরনের পড়ে থাকার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকেই আমাদের মনে হয় বের হতে হবে। আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ চিন্তা করতে হবে, এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা অ্যাটলিস্ট যারা চিন্তা করেছিলাম, আমরা ভেবেছিলাম আমরা এই অতীতে আর পড়ে থাকবো না, আমরা সামনে যাব এবং সামনে কিভাবে এগোবো সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। কিন্তু কেন জানি আমাদেরকে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে টেনে। না, কিন্তু সামনে যেতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকে এটাও আমরা দেখি যে আপনি বলছিলেন ৭১ স্বাধীনতা, এটাকে একটা অস্বীকার করার, প্রত্যাখ্যান করার একটা প্রবণতাও কিন্তু আমরা দেখি। এখানে কারা এই প্রবণতাটা করছে? কিন্তু আমি অন্তত দেখি না যে আমাদের বিপ্লবীদের মাঝে, মানে অ্যাটলিস্ট আমি যাদেরকে চিনি, কিংবা প্রত্যেকেরই তো আলাদা সার্কেল আছে, কিছু আছে, সেখানে তো ৭১কে অস্বীকার করার প্রশ্নই আসে না। ৭১কে স্বীকার করে ৭১ যে হয়েছে, আমরা যে স্বাধীন হয়েছি। না, মাঝখানে আমরা তো এমন কর্মসূচি দেখলাম ৭২-এর সংবিধানকে কবর রচনা করা হবে। না দেখুন, ৭২-এর সংবিধানে কবর রচনা করার কথা যখন বলা হচ্ছে, সেখানে এইটা বলা হচ্ছে না যে আমরা ৭১কে, আমি ৭২ সংবিধানের কথা পরে আসবো, যেহেতু আপনি বলেছেন সে কথা, আমরা ৭১কে অস্বীকার করি, আমাদের স্বাধীনতাকে অস্বীকার করি, তা নয়। স্বাধীনতার আগ পর্যন্ত প্রত্যেক মানুষ যারা যারা অবদান রেখেছে তাদের সবাইকে আমাদের স্বীকৃতি দিতে হবে, এবং আমরা সবাই সেটা স্বীকার করি, বিশ্বাস করি, আমাদের স্বাধীনতায় আমরা বিশ্বাস করি। এবং আমাদের উপর জুলুম হয়েছে, পাকিস্তানিরা আমাদের উপর যে বৈষম্য করেছে, সেই বৈষম্যের সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি আমরা স্বাধীন হয়েছি। কিন্তু আমরা স্বাধীন হবার পরও দেখলাম যে আমাদের কিছু মানুষের ভাগ্য খুলেছে, বাকিদের ভাগ্য খুললো না, এবং তারা সেই বৈষম্যের শিকার হয়েই আসলো। সেই জায়গা থেকে কি আমরা বলতে পারি না যে এই যে আপনারা একটা যেই বই আপনারা রচনা করেন, সেটা বই হোক, সংবিধান হোক, যাই হোক, আইন হোক, যাই হোক, যেটাই আপনারা রচনা করে রেখেছে, সেটা আমাদের ভাগ্য তো বদলাতে দেয়, আমাদের সাধারণ মানুষের ভাগ্য তো বদলায়নি। এটা কি সেই বইয়ের সমস্যা বা সেই সংবিধানের সমস্যা না? সেখানে তো সাম্য, মৈত্রী, স্বাধীনতা সব কথাই আছে। হ্যাঁ, সবকিছুর কথাই আছে। কিন্তু দেখুন, একটা বিষয় এখানে আমি একটা ফ্র্যাঙ্কলি এখানে বলি, আজকে হয়তো সবাই শুনবেন, একটা কথা ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু একটা বিপ্লব করেছি। আপনি সেটাকে বিপ্লব বলেন না বলেন, কিন্তু আমরা কিন্তু একটা সরকারকে হটিয়েছি, একটা এক্সিস্টিং সরকারকে আমরা হটিয়েছি। সে সরকার প্রধান কিন্তু পালিয়ে চলে গেছে, সরকারের কেউই নাই, পুরো এমনকি থানাগুলো। সেটা কিন্তু 69 হটিয়েছে, 90 সালে হটিয়েছে সরকারকে। এখন আপনি যখন এই সংবিধানটাকে মানবেন, তখন আমরা কারা? আমরা কি বিপ্লবী নাকি আমরা রাষ্ট্রদ্রোহী? এই সংবিধান কি বলে? আপনি এখন এই সংবিধান যখন ঢুকবেন, এই জায়গাটায় আমাদের কিন্তু একটা কনসার্ন আছে। আমি কিন্তু বলছি না ৭২ সংবিধানকে কবর রচনা করতে হবে, কিন্তু আমি যেটা বলছি, যখনই আপনি এই সংবিধানটাকে রাখছেন, সংবিধান যদি আপনি ৭২ সংবিধান বাদ না দেন, কিন্তু বিশাল পরিমাণ একটা সংস্কার এটা আমাদের করতেই হবে। কেন করতে হবে? নইলে আমি তো দেশের রাষ্ট্রদ্রোহী। এমনকি ভবিষ্যৎ যে সরকার আসবে, রাজনৈতিক সরকার, আমাদেরকে তো আর কেউ রাজনীতি করতেও দিচ্ছে না। এখন দেখতেই পাচ্ছেন যে কি ঘটনা ঘটছে। আপনি রাষ্ট্রদ্রোহী হবেন এই আশঙ্কা থেকে তাহলে কি আমরা আগের ৫৩ বছর বাদ দিয়ে ২৪ সাল থেকে বাংলাদেশ বিবেচনা করব? আপনি যখন দেখুন, পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে কিন্তু নতুন সংবিধান নতুন করে সংবিধান হতে পারে, নতুন হতে পারে, কিন্তু যদি এই জন্য হয় যে আমি ওটা রাখলে আমি রাষ্ট্রদ্রোহী হয়ে যাব, এরকম আশঙ্কা থেকে, তখন তো তাহলে আপনি আগের অংশটুকু বাদ দিয়ে দিচ্ছেন। না, আপনি আগের অংশ বাদ দিচ্ছেন না, বরং কোনো একটা জায়গায় আপনি পরিবর্তন করছেন। সেজন্য আমি বলছি যে এই যে সংবিধান পুরোপুরি যে নতুন করে লেখা কিংবা সংবিধানের সংস্কার করা, এটা নিয়ে ডিবেট হতে পারে। আমি কিন্তু পুরোপুরি বলছি না যে সংবিধানটা বাতিল করতে হবে, আমার দিক থেকে না। কিন্তু আমাদের মাঝে এই ধরনের আলোচনা আছে যে এই সংবিধান যদি থেকে যায়, তাহলে আমরা কারা? আমরা কি তাহলে রাষ্ট্রদ্রোহী? তাহলে আমরা যে এত বড় একটা স্বৈরাচারকে হটালাম, তাহলে রাষ্ট্রকে আমাদের কি হিসেবে স্বীকৃতি দিবে ভবিষ্যতে? এটা খুব সমস্যা না? বাংলাদেশে এরকম হয়েছে, মানে সংশোধনীর মাধ্যমে এই মানে এরকম কর্মকাণ্ড বলি বা যাই বলি, সেটাকে বোঝাতে দেওয়া হয়েছে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে দেওয়া হয়েছে, সপ্তম সংশোধনীর মাধ্যমে দেওয়া হয়েছে, ৯০ সালের পরে যে নির্বাচন হয়েছে সেটাকেও কিন্তু সংবিধানের সংশোধনীর মাধ্যমে দেওয়া হয়েছে। তো সেই সংশোধনী আনতে গেলে আপনাকে পার্লামেন্ট লাগবে। তো আর ইউ হেডিং টুয়ার্ডস অ্যান ইলেকশন? অর দেখুন, এখন আপনি ইলেকশনের কথা যখন বলেন, ইলেকশন আপনি বলছেন তো ইলেকশন, আমরা কি ইলেকশন গত ১৬ বছর কি ইলেক্টেড গভর্নমেন্ট ছিল? আপনার কাছে আমার প্রশ্ন, গত ১৬ বছরে কি ইলেক্টেড গভর্নমেন্ট ছিল? এটা তো মানে আমরা সবাই জানি। একবার হলো কি নিশিরাতের ভোট, একবার হলো ডামি ভোট, একবার হলো একদলীয় ভোট, ১৫৪ জন এমনিতেই হয়ে গেল। তাহলে কি আমি ব্যাপারটা যেটা বলছি সেটা হচ্ছে কি, দেখুন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, এখন ইলেকশনের কথা বারবার বলা হয়, বিশেষ করে রাজনৈতিক দলগুলো চাচ্ছে পারলে আগামী মাসেই ইলেকশনটা দিয়ে দেয়। তো ঠিক আছে, আগামী মাসে ধরুন, আমরা কিছুক্ষণের জন্য ধরে নিই যে ২ মাস পর ইলেকশন। তো আপনার কি মনে হয় কোন দলটা ক্ষমতায় আসবে?
আমরা সবাই জানি কোন দলটা ক্ষমতায় আসতে পারবে, এবং আমরা এও জানি রাস্তাঘাট, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে শুরু করে সকল জায়গায় আইদার দখল হচ্ছে, চাঁদাবাজি চলছে। টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের কথা কেন বলবো, আপনি মিডিয়ার কথা দেখেন, কত জায়গায় কি হচ্ছে সেগুলো আপনারা জানেন। তাহলে এই সিস্টেম কি আমরা চেয়েছিলাম? আমরা বিপ্লবীরা তো এই সিস্টেম চাইনি। এখন যদি আপনি বলেন নির্বাচন, তাহলে কি নির্বাচনই সমাধান? আমরা তো সেটা দেখছি না। নির্বাচন যদি সমাধান হয় তাহলে তো এই বিদ্যমান রাজনৈতিক দলগুলোই ক্ষমতায় আসবে। নির্বাচন তো মানুষের একটা আকাঙ্ক্ষা, যে একটি অনির্বাচিত সরকার ছিল, সেই সরকারকে আমরা উচ্ছেদ করেছি, এখন আমরা আমাদের চাওয়া মতো একটা সরকার চাই। নিশ্চয়ই এটা কি আপনি অস্বীকার করবেন? না, আমরা তো এটা অস্বীকার করছি না। নির্বাচন তো হতে হবে, কিন্তু নির্বাচনের আগে সংস্কারগুলো কি হতে হবে না? এখন আমরা তো চাচ্ছিলাম যে এই ইনস্টিটিউশনগুলো যাতে সংস্কার হয়। আপনি যেটা বলছিলেন যে নির্বাচন হলে কোন দল ক্ষমতায় আসবে আমরা ধারণা করতে পারি, ওকে। এবং আমরা 2024 সালের 5ই আগস্টের পরে বা 8ই আগস্টের সরকার গঠনের পরে বিভিন্ন রকম সংস্কারের কথা শুনছি, বাট যে দলটি ক্ষমতায় আসতে পারে তারা কিন্তু আরো 2 বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়ে রেখেছে। না দেখুন, ওনারা তো 31 দফা দাবি নিয়ে পুরো বাংলাদেশেই এখন যাচ্ছেন। ওনারা যাচ্ছেন, আমি ওনাদেরকে নিয়ে, ওনারা যাচ্ছেন, ওনারা রাজনৈতিক, এটা ওনাদের রাজনৈতিক এজেন্ডা, ওনারা সংস্কারের কথা বলতে পারেন, ওনারা 31 দফা দাবির কথা বলতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যে কাঠামো, ওনারা কি সেই কাঠামোটা ভাঙতে চাচ্ছেন? ওনারা যদি ভাঙতে না চান তাহলে এই যে কাঠামো তো আপনি ভাঙতে চাচ্ছেন, অন্য পলিটিক্যাল পার্টি তো যার যার প্রোগ্রাম আছে, এজেন্ডা আছে, সে তো এই রাষ্ট্র কাঠামো ভাঙার রাজনীতি করে না, তাহলে সে কেন ভাঙতে চাইবে? না, তারা যদি ভাঙতে না চায় তাহলে আমরা তো এই বিপ্লব, এই যে একটা আন্দোলন হলো, আমি যদি বিপ্লব না বলেন, গণ অভ্যুত্থান হলো, তো এই অভ্যুত্থানের অংশীদার না আমরা? কি অংশীদার নয়? ওনারা কি আমাদের যে চাওয়াটা, বিশেষ করে তরুণ প্রজন্মের যে চাওয়াটা, যে এই যে ইনস্টিটিউশন গুলো আছে যেগুলো আসলে আপনি চিন্তা করে দেখুন, না তরুণ প্রজন্মের যেটা চাওয়া, আমি বলছি যে দলটি ক্ষমতায় যেতে পারে ভোট হলে, তাদের 31 দফার মধ্যে তো সেরকম সংস্কার প্রস্তাব আছে। সো যেরকম 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্ররা সবচেয়ে বড় অংশীদার, অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলো অংশীদার, এমনকি 3 তারিখে সিদ্ধান্ত নেওয়া সেনাবাহিনীও অংশীদার। এখন আপনি কিভাবে সেটা বিশ্লেষণ করবেন? সেনাবাহিনীর ব্যাপারটা আমি এখান থেকে এড়িয়ে গেলাম, আমি এটা ইন্টেনশনালি আমি এই বিষয়টা বলতে চাচ্ছি না, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলদের অংশীদারিত্বের কথা কেউ অস্বীকার করছে না, এটা আমরা কেউ অস্বীকার করছি না, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি, আমি 5 তারিখের পর থেকে আজ অবধি আমরা যা দেখতে পাচ্ছি, আমি আপনাকেও যদি আপনি প্রশ্ন করি, আমরা যা দেখতে পাচ্ছি, কোথাও কি আপনি কোনো রকম পরিবর্তন দেখছেন? সেই চাঁদাবাজি কি আগের মতো চলছে না? সে কি দখলবাজি আগের মতো চলছে না? তাহলে পরিবর্তনটা হলো, আপনি পরিবর্তনটা করবেন তাহলে কি এই যে দলগুলো এই কাজ করতে, তাদেরকে দিয়ে, তারা যাতে এটা করতে না পারে, আমাদেরকে তো সেই ব্যবস্থাটা করে যেতে হবে, তারা ক্ষমতায় আসবে। ওই জন্যই তো সংস্কার কমিশন করা হয়েছে। সংস্কার কমিশন তাদের রিপোর্ট দেবে, তারপরে চিফ অ্যাডভাইজার সবগুলো পলিটিক্যাল পার্টি এবং অন্যান্য কনসার্ন সব পার্টির সঙ্গে বসে একটা কনসেনসাসের মধ্য দিয়ে সংস্কারটা হবে, তাই তো? জেল ভাই, এখানে সমস্যাটা হচ্ছে ওনারা কিন্তু প্রস্তাবটুকু দিবেন না, ওনারা দিবেন, বাট কিন্তু এটা রাজনৈতিক দল বলা হচ্ছে যে এরা এইটার ইমপ্লিমেন্টেশন করবে হচ্ছে রাজনৈতিকভাবে যারা ক্ষমতায় আসবেন, মানে নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে ক্ষমতায় আসবেন, তারা এটার ইমপ্লিমেন্টেশন করবে। এখানে আমার ব্যক্তিগতভাবে, সবগুলো না, বেশিরভাগই, এখানে আমি ব্যক্তিগতভাবে, আমি সবাইকে এখানে টেনে আনছি না, আমি ব্যক্তিগতভাবে এটার সাথে দ্বিমত পোষণ করি, এবং এই জায়গাটাই আমাদের দ্বন্দ্ব। আমরা যদি একটা বিপ্লবী সরকার করতাম তাহলে কি হতো, এই জায়গাগুলো আমরা কিন্তু করে যেতে পারতাম। এখন যেহেতু ওই যে একই জায়গায় আমরা ঢুকে গেছি, মানে সেই ইফবাস তো এখন অতীত। হ্যাঁ, এখন তো সেটা অতীত, কিন্তু আমরা স্বপ্ন দেখি এখনো। আমাদের স্বপ্ন কিন্তু আমাদের আপনি আপনাদের স্বপ্ন কেড়ে নিতে পারবেন না। আপনি যদি মানে তখন কি করলে কি হতো সেটা যেহেতু হয়নি, তাহলে তো এখন আপনাকে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। এটাই তো এখন একমাত্র উপায়, নাকি? হ্যাঁ, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। আমরা যদি কখনো আমাদের ছেলেরা এবং আমরা সবাই মিলে যদি আমরা কখনো রাজনৈতিক দল করি, সেটা আপনারা জানতেই পারবেন, অতি শীঘ্রই হয়তো জানবেন, কিন্তু ব্যাপারটা সে জায়গায় না, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে, এটা আমরা অস্বীকার করি না, এবং এই জন্যই আমরা জানি যে কারা ক্ষমতায় আসতে যাচ্ছে। আমরা এটাও জানি যে আমাদের লিমিটেশন, যে যদি একটা নতুন মানে পার্টি ফর্ম করে, তারা আসলে সরকারে যেতে পারবে না, সেই কাঠামো তাদের নেই। আপনার তো এক ধরনের একটা বিশাল কাঠামো লাগবে, সেই কাঠামোটা তাদের নেই, আমাদের নেই। সেই জায়গা থেকে আমরা জানি যে কারা আসতে যাচ্ছে, এবং ক্ষমতায় যে যেতেই হচ্ছে, যারা যাবে, ক্ষমতায় যাওয়ার যে তাড়াহুড়া, সেটা আমাদেরকে ভাবনার মাঝে ফেলে যে কেন এত তাড়াহুড়ো। আমরা তো একটা রক্তের মাঝ দিয়ে সরকারে এসেছি, এই যে এই তাড়াহুড়োটা আমাদেরকে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়, যে তাহলে কি আমরা আবার ওই আগের কাঠামোতে ফেরত যাব?
আমাদেরকে কি আবারও নির্বাচনের জন্য আবারও আমাদেরকে জীবন দিতে হবে? আমাদেরকে কি আবারও একটা সুস্থ মানে ভালো নির্বাচনের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে? এই যে শঙ্কা, সেই শঙ্কার জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আমরা যদি এই নির্বাচন কমিশন, আমরা যদি এই বিচার বিভাগ, আমরা যদি এই আমলাতন্ত্র, এই ব্যবসায়ীদের পুরো ইনস্টিটিউশনটা যদি আমরা ঠিক না করে যেতে পারি, তাহলে আমাদেরকে আবারও সেই রক্তের মাঝ দিয়ে যেতে হবে। আপনি বলছিলেন যে ৭১ থেকে এরপরে ৯১-তে কিন্তু আমাদের সংগ্রাম হয়েছে, সেখানে স্বৈরাচার, আপনাদের সময় সেই স্বৈরাচার বিরোধী সংগ্রাম হয়েছে, এবং তারপর আমরা কি দেখলাম? তারপর আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। এবং শুধু তাই না, ৯০-এর পরে ভোটের দাবিতেও সংগ্রাম হয়েছে, এবং আইরনি হচ্ছে ওই সংগ্রাম হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে, যিনি পরবর্তীতে ২০০৮ সালে ক্ষমতাসীন হওয়ার পরে সেই ভোটের মূল্যকে সেই অবস্থায় রাখেননি। এটা হচ্ছে আইরনি। তার মানেটা কি দাঁড়াচ্ছে? আমাদের যদি ঠিকভাবে যদি আমরা সংস্কার না করতে পারি, আপনি খেয়াল করে দেখবেন ইদানিং সংস্কার কথাটা একটু, আপনি বলছেন যে সংস্কার কথাটা আমরা এখন বলছি, কিন্তু মাঝে কিন্তু সংস্কার কথাটা খুব কম আসছিল, যেন নির্বাচনটাই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই যে আমরা এখন নির্বাচনটা মূল বিষয় এই জন্য, আপনি দেখেন যে শেখ হাসিনার আমলে যতগুলো নেতিবাচক বিষয় হয়েছে, হত্যা, খুন, গুম, এগুলো তো আছেই। আপনি বলছেন অন্য দিক দিয়ে সেটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার ক্ষেত্রে একটা বড় সমস্যা ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হওয়া। যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল না হতো, তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের যে অতীত বলে ২০০৮-এ শেখ হাসিনা ক্ষমতা এসেছিলেন, ১৪-তে হয়তো তার অপোনেন্টরা আসতেন, ১৮-তে আবার শেখ হাসিনা আসতেন, এই ২৪-এ আবার তার অপোনেন্টরা আসতেন, তাহলে তো এত সমস্যার মধ্যে দিয়ে বাংলাদেশ যেত না। তাহলে মূল জায়গাটা তো ওইখানে যে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা সেটার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা, সেই ব্যবস্থা এবং সেই সংস্কারের কথা কিন্তু আমরা বলছি। সেই যে নতুন জায়গায় যে সেই সংবিধান লেখা হোক, কিংবা সেটা সংস্কার হোক, কিংবা আইনের যে ব্যাপারটা আছে সেটা সংস্কার হোক, এই জায়গাটায় আমরা নজর দিতে বলছি, সরকারকে বারবার বলছি যে জায়গাটা নজর দিতে হবে এবং এটা দ্রুত করতে হবে। এরকম বলা হয় যে ছাত্ররা নিজেরা প্রস্তুতি নেওয়ার জন্য সময় দরকার, পলিটিক্যাল পার্টি এই জন্য তার নির্বাচন পিছিয়ে না। দেখুন, এটা তো এটা কে কি চিন্তা করছে সেটা তাদের ব্যাপার। মানুষ, অন্যান্য রাজনৈতিক দল কিংবা সাধারণ মানুষ এটা চিন্তা করতে পারে যে ছাত্ররা তো প্রকাশ্যে বলছে, এবং ছাত্রদের পক্ষ থেকে তোমরা যদি শুনে থাকো দাও, আমি বলে দিচ্ছি যে ছাত্রদের পক্ষ থেকে আমি বলছি, ছাত্রদের স্বীকার করছে যে আমরা যে আমাদের যে মানে এখন আমার যে অবস্থাটা আছে, ছাত্রদের যে অবস্থা, তারা যখন একটা রাজনৈতিক দল করবে, নাগরিক কমিটি সেভাবে দেখুন, এটা তো সাংগঠনিক একটা বিশাল সাংগঠনিক কর্মকাণ্ডের ব্যাপার। সেখানে ক্ষমতায় যাওয়ার তো প্রশ্নই আসে না, কারণ আমরা তো সেই জায়গাটায় আমরা যেতে পারবো না। সেই ছাত্ররা কি বলছে না, তারা তো সেটা বলছেই। ক্ষমতায় যেতে না পারলে তো আপনি আপনার চাওয়া মতো, মানে এই ছাত্রদের না, আমাদের ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা আছে, কিন্তু আমরা বাস্তবতা মানি। একটা রাজনৈতিক দল যখন হয়, তারা তো ক্ষমতায় যেতে চাবে, তাদের যেই আকাঙ্ক্ষা সেটা তারা প্রতিফলন ঘটাবে হচ্ছে তারা যখন ক্ষমতায় যাবে মানুষের ম্যান্ডেট নিয়ে, তখন। কিন্তু আমি এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাকে তো বাস্তবতাটাও মানতে হবে যে এখানে একটা এক্সিস্টিং অলরেডি বড় রাজনৈতিক দল আছে, এবং তাদের সাথে আপনাকে কম্পিট করতে হবে। শুধু একটা না, আরো কিছু দল আছে, আমি তাদের নামও নিতে চাচ্ছি না, কিন্তু তারা আছেন সেখানে। এখন তার বাইরে গিয়ে একটা নতুন দল হয়ে বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক কাঠামো এবং বাংলাদেশি নাগরিক যারা আছে তাদের যে মানসিকতা, সেটার যে পরিবর্তনের জন্য আপনি হয়তো বলতে পারেন যে সময় দরকার আছে, এবং আপনি হয়তো প্রশ্নটা সেই জায়গা থেকে করেছেন যে ছাত্ররা কি এই জন্য সময় ক্ষেপণ করছে না। ছাত্ররা নিজেরা ক্ষমতায় চলে যাবে এই জন্য তারা সময় ক্ষেপণ করছে না, এবং কখনোই না। তাদের যে জায়গাটা, আমি বলছি মানে একাংশের বক্তব্য, হ্যাঁ আমি বুঝতে পারছি, তাদের জায়গাটা খুব পরিষ্কার যে আমরা একটা আন্দোলন করেছি, এই আন্দোলনে আমরা একটা অংশীজন, এবং আমরা চাই আগামীতে যেই সরকারি আসুক সে যেন হাসিনা না হয়। দেখুন, হাসিনা যে হাসিনা হবে এটা কি আমরা জানতাম? এটাকে 2008 সালে কেউ বুঝতে পেরেছিল যে হাসিনাই হয়ে পালিয়ে যাবে? কিন্তু সে তো হয়েছে। কেন হয়েছে? কারণ এই কাঠামোর কারণে হয়েছে। আপনি যখন একটা সুযোগ দিবেন, তা পরবর্তী সরকারও হাসিনাই হবে, আবার হতে পারে, এবং হওয়ার একটা অনেক সুযোগ আছে। শিক্ষা নিবে না মনে হয়? শিক্ষা, দেখুন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা কখনো অতীত থেকে শিক্ষা নিই না, এটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা, এবং এজন্যই ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়, কেউ নেয়নি বলে 53 বছর অনেক লম্বা সময়। আপনি তো 47-এর কথা বলছেন, সেগুলো বাদই দেই, আমি শুধু 53 বছরই ধরি। কে শিক্ষা নিল? কেউ কি শিক্ষা নিয়েছে? তা তো নেয়নি। আপনাকে আমি একটা খুব ভালো উদাহরণ দিই। এই যে জাতীয় পার্টি যাদের বিরুদ্ধে আপনারা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তারা আন্দোলন করেছেন এই স্বৈরাচারদের বিরুদ্ধে, তারা এই স্বৈরাচারের অংশ ছিল না? এই শেখ হাসিনার অংশ ছিল না তারা? সেটা কিন্তু তারা এক সময় আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বিএনপির সঙ্গে আন্দোলনে তারা অংশীদার ছিলেন। তারা তো এই স্বৈরাচারের অংশ ছিল। তারা ইতিহাস থেকে তাহলে কি শিক্ষা নিল?
তারা তো আবার স্বৈরাচারী ছিল, স্বৈরাচারের অংশ হিসেবেই ছিল। তো ইতিহাস থেকে তারা কি শিক্ষা নিয়েছে? তাদেরকে জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দিল, তারপর 91 ইলেকশন হলো। আমরা একটু শেষের দিকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার যে প্রসঙ্গটা আপনি বলছিলেন, আমরা কি এবারও শিক্ষা নিচ্ছি? আমি ধরলাম যে জুলাই আগস্ট মাসে, ধরলাম না, এটা হবেই, যে গণহত্যা হয়েছে, নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে, তার আগে 10-15 বছর মানুষকে গুম খুন করা হয়েছে, এর সবই বিচার হবে, বিচার হতে হবে, এবং তার প্রক্রিয়া চলছে। বাট এখন যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, সেটা তো শুধু একটা দল না, একটা রাজনৈতিক শক্তিও। তো সেই রাজনৈতিক শক্তিকে পুরোপুরি সব প্রক্রিয়ার বাইরে রেখে আমরা যে নতুন বন্দোবস্তে যেতে চাচ্ছি, এই সরকার বা ছাত্ররা যেতে চাচ্ছে, আপনার কি মনে হয় না 10-15 বছর পরে নট শেখ হাসিনা, নট টিউলিপ, নট পুতুল আর জয়, ওই রাজনৈতিক শক্তি এরকম কোনো আবার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এসে আবার এরকম একটা অবস্থার সৃষ্টি হবে? খুবই ভালো প্রশ্ন করেছেন। এখানে একটা ব্যাপার আছে, সেখানে হচ্ছে একজন এই জায়গায় কিন্তু আমাদের মতের ভিন্নতা আছে। আমি আমার মতামত দিচ্ছি এখানে। সেটা হচ্ছে, আমার কথা হচ্ছে, আপনি যদি আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান, আগে তো আপনার আগে আওয়ামী যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে। আপনি কি কোথাও কিছু দেখতে পাচ্ছেন? আমরা যে বলেই যাচ্ছি, চিৎকার করেই যাচ্ছি, বলেই যাচ্ছি, লিখেই যাচ্ছি, এমনকি রাজপথে নেমে বিচার প্রক্রিয়া, কিন্তু সেটা খুব ধীর মনে হচ্ছে আমাদের কাছে। এবং আমাদের মনে হচ্ছে কোথাও যেন টালবাহানা আছে। কারণ কি, আমরা প্রশ্ন করেছি যে কতজন ছিল 462, কতজন যেন 600 কতজনকে যেন সেফ এক্সিট করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে? আপনি যদি বিচার চান, আপনাকে যদি বিচার করতে হয়, তাহলে এরা চলে যায় কই থেকে? এরা কি করে চলে যায়? গত সরকারে যারা মূল, যারা শেখ পরিবারের কথাই যদি ধরেন, যারা আসলে দুর্নীতির সাথে এবং নানা রকম জুলুমের সাথে জড়িত ছিল, বেশ কিছু, সবার কথা আমি বলছি না, আমি জানি না কারা কতটুকু ছিল, কিন্তু অনেকের কথা আমরা জানি এবং এটা একদম প্রকাশ্য ছিল। তারা কোথায়? তাদেরকে কেন এই এক্সিটটা করে দেওয়া হলো? তাহলে আমরা কি এখন এই সরকারকেও আমরা প্রশ্ন করতে চাই যে আপনারা কি ঠিকঠাকভাবে বিচার করবেন? এই যে এখন আপনি প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে কি সম্ভব কিনা, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে আওয়ামী লীগ একটা দল, এবং সেটা একটা অনেক, তাদের একটা দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস আছে, ঐতিহ্যও ধরে দিলাম আছে। কিন্তু এই দলটা যে যা করেছে গত 16 বছরে, এই দল হিসেবে তাদের বিচার হবে কিনা আমি জানি না, কিন্তু এই দলে যারা নতুন আইনে যোগ করা হয়েছে, নতুন আইনে দল হিসেবে বিচার করা যাবে, সবকিছু আছে, সেটা আমি মানলাম, কিন্তু হবে কিনা সেটা আমি পরে, হতেও পারে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, এবং দল নিষিদ্ধের পক্ষে আমি না, আমি বলছি যে যেহেতু আইনে আছে নিষিদ্ধ হতেও পারে। কেন আমি দল, আমার হাইপোথেটিক্যালি বলতে চাই যে আমরা আগের যে এক্সপিরিয়েন্স আমরা দেখেছি, যে 75-এ বঙ্গবন্ধু হত্যার পর 96, 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, আবার 2008-এ এসেছে। সো আওয়ামী লীগ নট অ্যাজ এ পার্টি, আমি বলতেছি অ্যাজ এ পলিটিক্যাল ফোর্স, বাংলাদেশের যে পলিটিক্যাল স্ট্রিমগুলো আছে তার মধ্যে একটা মেজর পলিটিক্যাল স্ট্রিম আওয়ামী লীগ, হয়তো ভিন্ন নামে, যদি 15 বছর পরে এসে আবার একই রকম ভাবে বিচার, আমরা কি আমাদের জীবনটাই বিচার আচার দিয়ে শেষ হবে? সেজন্যই বলছি যে যদি বিচারটুকু ঠিকভাবে খুব দ্রুত হয়ে যায়, তাহলে আমি মনে করি আমাদের একটা আমরা কিন্তু অন্তর্ভুক্তিমূলক সমাজই চাচ্ছি, এবং আমরা বলছি যে কেউ অন্যায় করেনি এমন কাউকে যেন শাস্তি দেওয়া না হয়, কাউকে যেন কোনো রকম ভাবে টর্চার না করা হয়। এটা তো নতুন রাজনৈতিক সংস্কৃতিতে আমাদেরকে সেটা করতেই হবে। কিন্তু যেখানে আমাদের যে সমস্যাটা, আমি আবারও বলছি, আমরা কিন্তু বলছি না যে যারা আওয়ামী লীগ করে তাদের সবার শাস্তি দিতে হবে, সে কথা কেউ বলছে না এখানে। কিন্তু একজন আপনার এখানে বসে একজন সাবেক ছাত্রনেতা বলেছেন যে আওয়ামী লীগের একজনও তো জুলাই আগস্ট গণহত্যার সময় টু শব্দটি করেনি, তাহলে কেন আমি সেই আওয়ামী লীগকে সেই সুযোগ দিব? দেখুন, আওয়ামী লীগ, আমি বোঝাতে পেরেছি প্রশ্নটা, আমি বুঝতে পেরেছি যে আওয়ামী লীগের, আপনি বলছেন যে আওয়ামী লীগের সবাই অন্যায়কারী না, সত্য, বাট এই অন্যায়ের বিরোধিতা কি আওয়ামী লীগের ভেতর থেকে হয়েছিল? না, আওয়ামী লীগের ভেতর থেকে হয়েছিল কিনা, মানে কি দল হিসেবে আওয়ামী লীগের ভেতর থেকে হয়েছিল, সে আওয়ামী লীগ উত্তর দিবে, আমি তো এখানে এটা তো উত্তর দেওয়ার কেউ না। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন, আমরা একটা সমাজে বাস করি না, সমাজে কি আমরা জানি না কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে অন্য দল করে? তো সে মানে কি আমাদের যে ছেলেরা এই কোটা আন্দোলন করছিল, সেখানে কি ছাত্রলীগের ছেলেপেলেরাও কি কোটা আন্দোলন করেনি? সুতরাং এইটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনি কি ন্যায়ের পক্ষে ছিলেন নাকি অন্যায়ের পক্ষে ছিলেন, এবং আপনি কি অন্যায় করেছেন নাকি করেননি। পক্ষ বিপক্ষ পরের ব্যাপার, একটা পক্ষ আপনি নিতেই পারেন, কিন্তু সেটা পক্ষ নিতে গিয়ে কি আপনি অন্যায় করেছেন কিনা, জুলুম করেছেন কিনা, লুটপাট করেছেন কিনা, সেটা যদি করেন পক্ষ নিতেই পারেন, আপনার একটা আদর্শ থাকতেই পারে,
কিন্তু আপনি কি সেই পক্ষ নিতে গিয়ে অন্যায় সেক্ষেত্রে করেছেন কি আপনি কিনা? সাউথ আফ্রিকার মতো ট্রুথ কমিশন, রিকনসিলিয়েশন এরকম কোন রকম প্রস্তাব করবেন না আপনার ব্যক্তিগত চিন্তা থেকে? দেখুন, আমার ব্যক্তিগত চিন্তা যেমন আছে, এই রিকনসিলিয়েশনের ব্যাপারটা আপনার কখন আসবে, যখন একটা পার্টি বা একটা গ্রুপ অফ পিপল তারা রিপেন্ট করবে, তাদের মধ্যে এক ধরনের অনুশোচনা আসবে যে না, আমরা তো আসলে একটা ভুল করে ফেলেছি। এখন আমাদের আমরা 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 মনে করি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো সেরকম কোনো অনুশোচনা বদলে কি আপনি দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না, উল্টো দেখছি। আমাদের বিপ্লবীদেরকে নিয়ে তারা যা এরকম বলা হচ্ছে যে 700-800 ছেলে মারা গেছে, এই হত্যাকারী আসলে কারা, সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যে এটা কি নিচ থেকে করা হয়েছে কিনা। আপনি বুঝতে পারছেন যে দলটা কি কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল এবং এখনো আছে, যে তারা এই জায়গা থেকে বেরই হতে পারছে না, তারা বাস্তবতা বিবর্জিত কথাবার্তা এখনো বলে যাচ্ছে। তাহলে আপনি যদি এখন বলেন যে এই কম বয়সী ছেলেমেয়েরা যারা 22-24 বছর, এরা এরপরও রিকনসিলিয়েশনের কথা বলেছিল, কিন্তু যখন তারা দেখে যে এই অবস্থা এবং তারা অনুশোচনা, সেই পক্ষ থেকে বোঝাতে হবে যে তাদের সেই অনুশোচনা হচ্ছে, সেটা যখন হবে এবং যখন আমরা সবার শাস্তিটা নিশ্চিত করতে পারবো, অ্যাটলিস্ট শাস্তি না হোক, যে প্রত্যেককে আইনের আওতায় আনতে পারবো, এবার শাস্তি হোক কি না হোক, এবং সেটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া, তখন আমরা যে স্বপ্নটা দেখি যে এদের বাদ দিয়ে বাকি সবাইকে মিলে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি গড়বো। যারা অন্যায়কারী তারা তো অন্যায়কারী ভাই, তাদেরকে তো আমাদের শাস্তি দিতে হবে। সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, আমি হই, একটা সাধারণ মানুষ হোক, সে তো অন্যায় করেছে, সে মানুষ মেরেছে, সে লুটপাট করেছে, সে সিন্ডিকেট করেছে, তার শাস্তি হবে। লুটপাটের তো খুব বেশি আমরা দেখছি না যে ব্যবস্থা নিতে। লুটপাট তো এখনো চলছে, লুটপাট কি চলছে না? আমরা তো সেই লুটপাটের ব্যবস্থা নিতে বলছি। হয়তো বড় বড় নামে চলছে না, অন্যভাবে চলছে, অন্য বড় বড় নামে চলছে না, কিন্তু সেই দিকে আপনাকে শেষ প্রশ্নটা যেটা করতে চাই, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি নিজে খুব ইনফ্লুয়েন্স রাখেন। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি যে একটা মিথ্যার রাজত্ব চলছে, মিথ্যার বেসাতি চলছে, হ্যাঁ, এবং অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে, যেটা দিয়ে একটা জাতির আসলে তার কৃষ্টি সংস্কৃতি প্রকাশিত হয়। তো আপনার কি মনে হয় যে আপনি একজন সমাজবিজ্ঞানী হিসাবে আমাদের মধ্যে কি বাস করে যে আমরা এই মিথ্যার রাজত্বকে এনজয় করতে চাই? এটা কি আসলে কি আমাদের সামাজিকীকরণের যে ব্যাপারটা, সোশ্যালাইজেশনের যে ব্যাপারটা, সেটা তো শুরু হয় পরিবার থেকে, তাই না? পরিবার, এরপর আমরা সমাজে ঢুকি। কিন্তু হয় কি যে আমাদের পরিবারগুলো আমাদেরকে কি শেখায়? আমাদের পরিবারগুলো যখন আমাদেরকে, আমরা বড় হতে থাকি, আমাদেরকে শেখায় যে তোমাকে গাড়ি বাড়ি হতে হবে, লেখাপড়া শিখে গাড়ি বাড়ি হতে হবে। আমাদেরকে বলেন লেখাপড়া করে যে গাড়ি বাড়ি চড়ে সে। আমাদেরকে কি শেখানো হয়? আমাদেরকে শেখানো হয় তোমাদেরকে যে করেই হোক সফল হতে হবে। এগুলো এমনকি আমাদের সময় শেখা, এখন তো আরো বেড়েছে। তো ওই পরিবারে যখন আমরা এগুলো দেখি, তখন আমরা যখন সমাজে যাই, সমাজে গিয়ে যখন আমরা দেখি যে আমি যা শিখে এসেছি সেই জায়গাটায় আমি নেই, আমি বড় হইনি, আমার গাড়ি বাড়ি নেই, আমাকে কেউ আমাকে মূল্য দিচ্ছে না, তখন আমরা সবাই সেটার পেছনে ছুটি এবং ছুটতে গিয়ে আমরা অসহিষ্ণু হই এবং হতে হতে আমরা এমন এক সময় এক জায়গায় পৌঁছাই, তখন আমার মনে হয় আমি যদি ওই জায়গাটায় না পৌঁছাতে পারি, তাহলে আমাকে তো কেউই, আমার যদি ক্ষমতা না থাকে, অর্থ না থাকে, আমাকে তো এই সমাজে আমি কোনো মানুষ নই। এবং সেই পেছনে আমরা সবাই ছুটছি এবং ছুটতে গিয়ে এই যে আমরা যা কিছু দেখছি, কখনো আমাদের মারামারি, কখনো অসহিষ্ণুতা, কখনো কোনো একজন ব্যক্তিকে নিয়ে যা ইচ্ছা বলা, এই সকল কিছুর মূল দায়টা হচ্ছে আমরা যখন রাজনীতি করি বা আমাদের নিজেদের চিন্তা করি, আমরা আমাদেরকেই চিন্তা করি, সমাজ নিয়ে চিন্তা করি না, রাষ্ট্র নিয়ে চিন্তা করি না। অর্থাৎ আমাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে আমি কিভাবে বেনিফিটেড হব। আমি একজন রাজনীতিবিদ, আমার প্রথম কাজ হচ্ছে কিভাবে আমি বেনিফিটেড হব, আমি সেটা চিন্তা করব। আমি কায়দার এমপি হব, আমার কি কোটি টাকা থাকবে, আমি রাষ্ট্র নিয়ে চিন্তা করছি না, রাষ্ট্রের কিভাবে বেনিফিটেড হবে সেটা নিয়ে। আপনি যে বলছেন পরিবার এবং সমাজ দুই জায়গা থেকে আমাদের মধ্যে সেই জায়গাতে ল্যাকিং আছে। এবং আপনি যখন এক শব্দ বলছিলেন পরিবার, আমার মনে পড়ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ গর্বের সঙ্গে বলতেন যে আমার পরিবার এইরকম না, ওই পরিবারটা ওই রকম, মানে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলতেন। হ্যাঁ, তো শেষ পর্যন্ত আসলে আমরা সেটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অ্যাটলিস্ট এখন লন্ডন থেকে যেসব খবর আসছে, আমি জানি না এরপরে আবার ওয়াশিংটন থেকে আসবে কিনা, যেসব খবর আসছে তাতে খুব পার্থক্য বা এরকম কিছু অ্যাটলিস্ট আপাত চোখে আমরা দেখি না। তো এনিওয়ে, আমরা একটি অন্তর্বর্তী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, যে অবস্থার মাধ্যমে আমরা চাই যে বাংলাদেশের মানুষ যেরকমভাবে একটি
মানে স্বপ্ন দেখে বলাটা ভুল হবে, মানুষ যেরকম ভাবে চায়, মানে সবাই স্বপ্ন মানেও কিন্তু আমাদের দেশের মানুষ অনেকে না, স্বপ্নগুলো বেশিরভাগ সময় দুঃস্বপ্ন হয়ে যায় তো। হ্যাঁ, সেই জন্যই সো যেভাবে একটি দেশ চায় এই সংস্কারের মধ্য দিয়ে হবে কি হবে না আমরা জানি না, বাট আমরা আশা করতে পারি এবং সেই আশা রেখে ডক্টর আমিনুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে সংস্কার সংলাপ শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাইকে ধন্যবাদ।